নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরা ভালো আছি। আজ আমরা যাচ্ছি জয়রামবাটি ও কামারপুকুর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা হাওড়া থেকে গোঘাট লোকাল করে পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে। আমাদের ট্রেন ছিল 7:25 নাগাদ, আমরা পৌঁছেছিলাম প্রায় 11টা নাগাদ। তারপর সেখান থেকে টোটো করে আমরা চলে যাব জয়রামবাটি মাতৃ মন্দিরে। দেখুন এখন কিন্তু গাড়ি যাচ্ছে, এখনো গোঘাট আসেনি। চারিদিকে কত সবুজ আর সবুজ। এখানে প্রচুর আলু চাষ হয়, এখানে প্রচুর আলু গাছ রয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে। এরপর এখান থেকে একটা টোটো করে নেব, সেটাতে করে আমরা পৌঁছে যাব জয়রামবাটি মাতৃ মন্দিরে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা লাগেজপত্র রেখে দিয়ে এবার চলে যাচ্ছি মাতৃ মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। আমরা ওই দিনকে জয়রামবাটি মাতৃ মন্দিরেই ছিলাম, সন্ধ্যা আরতি ওখানে দেখেছি, আর অন্য কোথাও যাওয়া হয়নি। তাই পরের দিন চলে গেলাম দেড়গ্রামে। এই দেড়গ্রাম হচ্ছে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি ভিটে। তাহলে চলুন যাওয়া যাক। এখানে দেখুন কত ফুল গাছ রয়েছে। যেহেতু শীতকালে আসা, তাই জন্য প্রচুর গাঁদা ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি নানান রকম ফুলের সমাহার দেখা যাচ্ছে। এখানে প্রায় 4 রকমের গাঁদা ফুল দেখা গেছে: হলুদ, কমলা, সাদা এবং রক্ত গাঁদা। দেখুন আরো অনেক কত রকমের ফুল রয়েছে। সামনেই এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরের ঠিক পাশ দিয়ে গেলেই দেখা যাবে একটি মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া একটি কুঁড়ে ঘর। এই ঘরটিতে ঠাকুরের পৈতৃক ভিটে। বহু বছর আগে এখানকার জমিদার ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটি মামলায় মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু তিনি রাজি না হওয়ায় এই গ্রাম ছেড়ে তাকে অন্যত্র চলে আসতে হয়েছিল। এখন এই বাসস্থান আর তার আশেপাশের জায়গা এখন আমাদের কাছে পূর্ণভূমি। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, এখানে ভক্তদের থাকার ব্যবস্থাও রয়েছে। এরপর আমরা চলে গেলাম কামারপুকুরে। চলুন তাহলে যাওয়া যাক। সালের 8ই ফেব্রুয়ারি ঠাকুর এখানে ঢেকিশালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী। সেই সময় জমিদার লাহাবাবুর দেওয়া প্রায় 1 কাঠা জমির উপরে কুঁড়ে ঘর বানিয়ে ঠাকুরের বাবারা থাকতেন। এই ঘরগুলি বানিয়ে তারা বসবাস করতেন। এটি হলো সেই পূর্ণভূমি। এই ঘরগুলির সামনে ঠাকুরের নিজে হাতে আটি ফেলে সেই আটি থেকে তৈরি হওয়া আম গাছটি রয়েছে। সেই আম গাছটি প্রায় 168 বছরের পুরনো। একটু দূরে এই মন্দিরটিতে ঠিক রয়েছে ঠাকুরের কুলদেবতা রঘুবীর। সেই রঘুবীরকে ঠাকুরের বাবা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। কামারপুকুরের প্রতিটা কোনায় কোনায় রয়েছে ঠাকুরের স্মৃতি। ঠাকুরের বিভিন্ন রকম স্মৃতি রয়েছে। এই রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে রয়েছে হালদার পুকুর। চলুন দেখে নেওয়া যাক সেই পুকুরটি। এইবার এই মঠের থেকে বেরিয়ে একটি গলি রয়েছে, সেখান থেকে বেরিয়ে চলে এলাম জমিদার লাহাবাবুদের পাড়ায়। এইখানে রয়েছে
লাহাবাবুর মেয়ে প্রসন্ন দেবীর মূর্তি, যিনি ছোট্ট গদাধর অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে গোপাল জ্ঞানে আদর যত্ন করছেন। এরপর রয়েছে ধর্মদাস লাহার মূর্তি, যিনি লাহাবাবু নামে পরিচিত, তার মূর্তি। এরপর চলে এলাম অষ্টাদশ শতাব্দীর পুরনো লাহাবাবু তৈরি করা বিষ্ণু মন্দিরে। এই মন্দিরটি 3টে খিলানে তৈরি। মন্দিরটি বেশ সুন্দর দেখতে রয়েছে। এই মন্দিরের গায়ে মাটির টেরাকোটার বিভিন্ন কাজ এখনো রয়েছে। এই মন্দিরের মাটির নিচে ঘর রয়েছে। প্রচলিত আছে যে বর্গীরা আক্রমণ করলে জমিদার বাড়ির সদস্যরা এখানে লুকিয়ে থাকতেন। এই বিষ্ণু মন্দিরে উঠানে পুতুল দিয়ে তৈরি ঠাকুরের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি ফুটিয়ে তোলা রয়েছে, যেমন ক্ষুদিরাম চাটুর্য ও তার পরিবারে দেড়গ্রাম থেকে আসা, ঠাকুরের জন্ম, গদাধরে সাধু সেবা, মা শারদার ঠাকুরের বিয়ে, লাহাবাবুদের গয়না ফেরত দেওয়া ইত্যাদি বিভিন্ন ঘটনা। বিষ্ণু মন্দিরের কাছেই আছে লাহাবাবুদের দুর্গা দালান। মণ্ডপের ভেতরে এখনো রয়েছে দুর্গা ঠাকুরের কাঠামো। এই দুর্গা দালানের মুখোমুখি রয়েছে ঠাকুরের পাঠশালা। চলুন দেখে নেওয়া যাক ঠাকুরের পাঠশালা। ঠাকুর এখানে পড়াশোনা করতে আসতেন, আর পাঠশালায় এসে ঠাকুর বিভিন্ন দেবতা চিন্তামগ্ন হয়ে সমাধিস্থ হয়ে পড়তেন। ঠাকুরের পাঠশালার ঠিক পাশেই রয়েছে একটি রাসমঞ্চ। এই যে সেই রাসমঞ্চ। এখানে একটি শিব মন্দিরও রয়েছে। এরপর দূরেই রয়েছে একটি গোপেশ্বর শিব ঠাকুরের মন্দির। এখানে খানিকটা দূরে রয়েছে ধনী কামারনির বাড়ি। এই যে সেই ধনী কামারনির বাড়ি, যিনি ছিলেন ঠাকুরের ভিক্ষামা। এরপর চলে গেলাম পাইনদের বাড়িতে। এখানেই ঠাকুর শিব সেজে বিভিন্ন অভিনয় করতেন, আর সেই অভিনয় করার সময় তিনি জ্ঞান হারিয়েছিলেন। এখন এখানে ঠাকুরের শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ তৈরি করে রাখা রয়েছে। পাইনদের এই বাড়িটি এখনো খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। এরপর চলে এলাম কামারপুকুরের রামকৃষ্ণ মঠে। যারা মনে করছেন যে কামারপুকুরে থাকবেন, তারা রামকৃষ্ণ মঠে গেস্ট হাউসে থাকতে পারেন, অথবা মঠের বাইরেও অনেক হোটেল রয়েছে, তাতেও আপনারা থাকতে পারেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে, টাটা।